আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একদিকে তিনি ঘোষণা দিয়েছেন দেশে ফিরছেন, আরেক দিকে তিনি প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগকে পুনর্গঠিত করে ফেলেছেন এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক কাজ কারবারকে তুলে ধরছেন। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন। বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে এবং বাইরে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানাতে তার শত্রুরাও বসে নেই। কেউ বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ দেশের ভেতরেই নিজেরা যাচাই করছেন যে শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি পারবেন না। মজার ব্যাপার হলো লক্ষ লক্ষ মানুষ তাকে উত্তর দিয়ে দিচ্ছে মুখের উপর। এবার হয়তো তারও পালানোর পথ খুঁজতে হবে। মোট কথা, আওয়ামী লীগ এখন 16 আনার উপরে 18 আনা রাজনীতি করছে। দেশের আর সব রাজনীতি নাই হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম দা ওয়ালকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা কার্যত একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিরবেন, লড়বেন, মরতে হলে মরবেন। এই বক্তব্যকে অনেকে আবেগ হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে আবেগ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো শেখ হাসিনা আত্মসমর্পণ করেননি, আওয়ামী লীগ আত্মসমর্পণ করেনি, শেখ হাসিনা পালায়নি, বরং 2 বছরের দমন পীড়নের পর তারা নতুন কৌশলে ফিরে এসেছে, ফিরে আসছে। দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন, আবার একই সঙ্গে তিনি বলছেন তাকে ট্রাভেল পাস দেওয়া হবে না। আবার ভারতকে অনুরোধ করা হবে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরত পাঠাতে। প্রশ্ন হচ্ছে, যদি তিনি এতটাই অজনপ্রিয় হন, যদি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার ফেরাকে ঘিরে এত উদ্বেগ কেন? কেন তার দেশে ফেরার পথ আটকে রাখার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এত ব্যস্ততা? এর উত্তর খুব সোজা, কারণ তারা জানে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ নতুন পর্যায়ে চলে যাবে। আর এই ভয় শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষের নয়, বিএনপির ভেতর থেকেও সেই ভয় প্রকাশ্যে বের হয়ে আসছে। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। এর চেয়ে বড় রাজনৈতিক স্বীকারোক্তি বা রাজনৈতিক সত্য আর কি হতে পারে বলেন? একজন সাবেক বিএনপি নেতা কার্যত বলে দিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিএনপির জন্য রাজনৈতিক ভূমিকম্পের সমান। আরো মজার বিষয় হলো, যাদের কাঁধে ভর করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, তারাও এখন ভিন্ন কথা বলছে। অবৈধ ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত স্বীকার করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ যারা আওয়ামী লীগের কবর খুঁড়েছিল তারাই এখন বলছে লাশ পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় চালটি দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনে। এতদিন আন্তর্জাতিক মহলে একতরফা ভাবে একটি বয়ান প্রতিষ্ঠা করা হয়েছিল। বলা হয়েছিল জুলাইয়ের তথাকথিত গণ অভ্যুত্থান ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে। বলা হয়েছিল শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা। সেই বয়ানকে কেন্দ্র করেই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, বিচার এবং রাজনৈতিক বৈধতার খেলা চলেছে এতদিন। এখন সেই জায়গাতেই আঘাত করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন নিহতের সংখ্যা নিয়ে, তদন্তের পদ্ধতি নিয়ে, তথ্য যাচাইয়ের মান নিয়ে, এমনকি পুরো অনুসন্ধান প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও। অর্থাৎ আওয়ামী লীগ আর আত্মপক্ষ সমর্থনের অবস্থানে নেই, তারা এখন অভিযোগকারীকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানের আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন নয়। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর জাতিসংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে তাদের অস্বাভাবিক ঘনিষ্ঠতা, আন্তর্জাতিক প্রচারণা, একপাক্ষিক মানবাধিকার বয়ান এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন ছিল। কিন্তু প্রথমবারের মতো সেই প্রশ্নকে একটি সংগঠিত আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জের রূপ দিল আওয়ামী লীগ। মজার ব্যাপার হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ যিনি প্রতিনিধি ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান, যিনি এই পুরো নাটক সাজিয়েছেন এবং পুরো তথ্য দিয়ে এবং বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, ভলকার তুর্কের সঙ্গে যিনি সারাক্ষণ যোগাযোগ রাখতেন, সব বিষয়ে প্রশ্ন তুলে এখন আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে তার সুরাহা চাইছে। অর্থাৎ শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের আদালতের বিরুদ্ধে লড়ছেন না, তিনি আন্তর্জাতিক বয়ানের বিরুদ্ধে লড়ছেন। এবং এখানেই আওয়ামী লীগের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তারা একই সঙ্গে দেশের ভিতরে সংগঠন
পুনর্গঠন করেছে, তৃণমূলকে সক্রিয় করেছে, নির্যাতিত নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আন্তর্জাতিক অঙ্গনে আইনি এবং কূটনৈতিক লড়াইও চালাচ্ছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষরা এখনো মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা, মামলা দেওয়া এবং গ্রেপ্তারের রাজনীতি নিয়ে ব্যস্ত। এবং আমরা দেখতে পাই, ভিডিও ছড়িয়ে পড়ে যে অসংখ্য ছাত্রলীগ নেতা, অসংখ্য যুবলীগ নেতাকে ধরে ধরে এনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, পরিবারের সদস্যদের, বিশেষ করে নারী সদস্যদের হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। অবস্থা তো ভয়াবহ। এরই মধ্যে ইউনূস সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে মানুষ যাকে অনেকেই চিনত এবং যাকে সবচাইতে ভয়ঙ্কর একটা নোংরা লোক হিসেবে মানুষ চিনে এতদিন ধরে, সেই আসিফ নজরুলের ফেসবুক জরিপের ঘটনাও কিন্তু প্রতীকীভাবে অনেক কিছু বলে দিচ্ছে। আসিফ নজরুল ভেবেছিলেন হয়তো মানুষ শেখ হাসিনার ফেরাকে অসম্ভব বলে উড়িয়ে দেবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন, তাদের সংখ্যা, যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন না, তাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়। এটি বৈজ্ঞানিক জরিপ নয়, কিন্তু রাজনৈতিক মনস্তত্ত্বের একটি শক্তিশালী ইঙ্গিত। মানুষ অন্তত এই বিশ্বাস করছে যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়নি, আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যায়নি, শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ আছে, যাওয়ার তো প্রশ্নই যখন আসে না তখন ফেরার কথা আসছে কেন? ইতিহাসের দিকে তাকালেও বিষয়টি অবাক করার মতো নয়। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতার বাইরে, নেতৃত্ব সংকটে এবং রাজনৈতিকভাবে বিপর্যস্ত। 2007 সালে শেখ হাসিনা যখন ফিরেছিলেন তখন সেনা সমর্থিত সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। শেখ হাসিনা যখন লন্ডনের এয়ারপোর্টে বাংলাদেশে যাওয়ার জন্য প্লেনে উঠবেন তখন তার কাছে একটি ফোন এসেছিল। আমি তখন শেখ হাসিনার পাশে দাঁড়ানো ছিলাম এবং সেই ফোনটি এসেছিল ব্যারিস্টার মঈন হোসেনের কাছ থেকে, যিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন 1/11 সরকারের। এবং ব্যারিস্টার মঈন হোসেন বলেছিলেন যে, বন্দি তুমি দেশে আইসো না। শেখ হাসিনা বলছেন আমি দেশে আসবো, পারলে ঠেকান। এই যে দুই ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত তার প্রতিপক্ষদের হিসাব নিকাশ সব ওলটপালট করে দিয়েছিল। এবারের প্রত্যাবর্তন আরো বড়, আরো বিশাল, আরো ব্যাপক। কারণ এবার তিনি শুধু আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরবেন না, তিনি এমন একজন রাজনৈতিক চরিত্র হিসেবে ফিরবেন যাকে 2 বছর ধরে রাষ্ট্রীয়, বিচারিক, আন্তর্জাতিক এবং মিডিয়া পর্যায়ে একযোগে আক্রমণ করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে। অথচ তিনি রাজনৈতিকভাবে টিকে আছেন, সংগঠনকে টিকিয়ে রেখেছেন, এমনকি পাল্টা আক্রমণ শুরু করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বিরোধ হলো যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে শুরু থেকেই। যে নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। যাকে নির্বাসনে পাঠানো হয়েছে তিনি এখন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় ফ্যাক্টর। যাকে বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছিল সবাই, এখন সবাই আবার বলছে আগেই ভালো ছিল, আমরা তাকেই ফেরত চাই। আর এটাই বিএনপি, জামায়াত, এনসিপি এবং অবৈধ ইউনূস সরকারের উত্তরাধিকারী বহনকারী শক্তিগুলোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা নয়, কারণ সেই প্রশ্নের উত্তর সময় দেবে। আসল প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরলে কারা টিকবে? কারণ ইতিহাস বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন একক কোনো ব্যক্তির ফেরা নয় বা একজন শুধুমাত্র মানুষের ফিরে আসা নয়, এটি সব সময় বা এই শেখ হাসিনার ফেরাটা সব সময় বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ঘটনা। আর এবারও সেই আশঙ্কাই সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষদের, ইউনূসকে, ইউনূসের উপদেষ্টাদের, তারেক রহমানকে, বিএনপিকে, জামায়াতকে আর এনসিপির লালু ভুলু কালুদের তো বটেই। দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। একটু আগে দিল্লি থেকে একটি খবর পেলাম, কালীঘাটের মমতার বাড়িতে আর ক্যানাক স্ট্রিটে অভিষেকের অফিসে যখন সিআইডি ঢুকেছে তদন্ত করতে, সেই সংবাদ পেয়ে মায়ে পোয়ে মিলে, পিসি ভাইপো মিলে অমনি ছুটেছেন সোনিয়ার বাড়ি দিল্লির 10 নম্বর জনপথে। মুখে আকুল আরতি, বাঁচাও। আর সেই আরতি ও কান্না শুনে দয়াময়ী সোনিয়া বলেছেন,
লোকসভায় শেষ পর্যন্ত কজন আছে তোমার সঙ্গে? অভিষেক উত্তর দিতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে কবি পিসি প্রবল হতাশায় কাব্য করে বলেছেন, না না, সেসব বাম্বা খাম্বা হাম্বার ভূত মাথা থেকে বিদায় নিয়েছে, তবু তো কবি সত্তা বলে কথা। তাই মাইকেলের মেঘনাদ বধের ডায়ালগ ছেড়েছেন। কি আর বলবো, সোনিয়া দিদি একে একে নিভিছে দেউটি। সায়নী আর কল্যাণ ছিল, এখন শুনছি সায়নীও ব্যাক গিয়ার মারছে। কল্যাণও কতক্ষণ থাকবে কে জানে, মালটাকে তো আমি চিনি। একা অভিষেক এখন আছে। তখন সোনিয়া গান্ধী মোক্ষম একটা প্রস্তাব দিয়েছেন, বলেছেন দল যখন হাতছাড়া তখন কি আর করবেন, কংগ্রেস তো আপনার পুরনো দল, ফিরে আসুন। পুরনো কথা, আপনি কবে কি ছুরি টুরি মেরেছেন সবাই পাবলিক বলে, সেসব আমিও মনে রাখবো না, আপনিও ভুলে যান। আপনি হবেন দলের ভাইস প্রেসিডেন্ট, অভিষেক হবে জেনারেল সেক্রেটারি। এটা কিন্তু অফিসিয়ালি, মোটামুটি অফিসিয়ালি এই বার্তাটা কিন্তু চতুর্দিকে রটে গেছে। আগামীকাল ভারতের সমস্ত রাজ্যের যে রাজ্য সভাপতিদের কংগ্রেসের, তাদেরকে নিয়ে মিটিং হবে দিল্লিতে, এবং পশ্চিমবঙ্গের শুভঙ্কর সরকার তিনিও শুনছি সেখানে যাবেন। তিনি যাবেন, আর মীর, যিনি কংগ্রেসের এই রাজ্যের পর্যবেক্ষক ছিলেন, তিনিও থাকবেন সেই মিটিংয়ে। এবং এমন কথাও শোনা যাচ্ছে শুভঙ্কর সরকারের বদলে আবার অধীর চৌধুরীকে নিয়ে আসা হবে রাজ্য সভাপতি পদে। যাই হোক, এখন সংবাদে প্রকাশ, মমতা সোনিয়া গান্ধীর ওই কথা শুনে যে আপনি হবেন দলের ভাইস প্রেসিডেন্ট আর অভিষেক হবে জেনারেল সেক্রেটারি, এইটা শুনবার সঙ্গে সঙ্গে কোনো জবাব দেননি মমতা, বলেছেন ভেবে দেখবেন। অভিষেক যদিও ভয় তরাসে গলায় সাথে সাথেই বলে উঠেছে, না মানার কি আছে, আমার সাথে তো আর কেউ নেই, আমি রাজি। বিজেপি যেভাবে পিছনে লেগেছে, কলকাতায় যেতে আমার সাহসে কুলোচ্ছে না, আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান। আমার 2 বাচ্চা, আমার বউ, শি ইজ এক্সপেক্টিং। মমতা পাশ থেকে খিচিয়ে উঠেছেন অমনি, আবার এক্সপেক্টিং বলিসনি তো? আমি লড়ছিলাম ওই মেদিনীপুরিয়াটার সঙ্গে লড়াই করে, আর তুই বুকনি ঝেড়েছিস, ওই সব কথা বলেছিস, ওই জাহাঙ্গীর শওকত ওদের পাশে নিয়ে, আর ওই সব কর্ম করেছিস। থার্ড টাইম এক্সপেক্টিং, ছি 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 ছি। সোনিয়া অনেক কষ্টে থামালেন পিসিকে। পিসি হা হয়ে গেলেন, ঠোঁট উল্টে থাকলেন একটু, তারপর বললেন, ঠিক আছে, তবে তাই হোক, আমরা কংগ্রেসেই যাব। বাংলার রাজনীতিতে অনেক নাটক আমরা দেখেছি, দলের ভাঙন দেখেছি, দল বদল দেখেছি, নেতার দল ছাড়া দেখেছি, কিন্তু মমতা অভিষেকের এই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত এবং তাদের তৃণমূল কংগ্রেসের যেভাবে, কি বলবো, সুইসাইড বলবো, যেটাই বলি, সেইটা যেভাবে হলো, এক অনন্য ঘটনা। ভারতীয় রাজনীতির ইতিহাসে অন্যতম বিস্ময়কর অধ্যায় হয়ে লেখা থাকবে এইটা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই তাদের দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে বাধ্য হচ্ছেন। কেন? কারণ তৃণমূল কংগ্রেস তাদের হাতছাড়া হয়ে গেছে। যে দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সঙ্গে মুকুল রায়, তাদেরকেও হটিয়েছেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তিনি অনেক কাল আগেই তিনি দল থেকে সরে যেতে গিয়েছেন, প্রায় সন্ন্যাসে চলে গেছেন। তো মমতার, তাহলেও বলা হয় যে মমতাই হচ্ছে এই দলের প্রতিষ্ঠাতা। সেই দল
তার হাতছাড়া হয়ে গেছে। দলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। এখন আর তারা বিদ্রোহী নয়, কারণ তারাই হয়ে গেছেন দলের মালিক। আর সেই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন যেসব নেতারা, তারাই আছেন নেতৃত্বে যারা সংসদীয় দলের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নিয়েছেন এবং ঘোষণা করেছেন যে সংসদে তারা বিজেপির সমর্থনে থাকবেন। কি ভয়ঙ্কর কথা ভাবুন তো। এর আগে যদিও মমতা বিভিন্ন সময় সমর্থন দিয়েছেন বিজেপিকে, কিন্তু সেটা হচ্ছে ধরি মাছ নাচুই পানি। তিনি বেরিয়ে গেছেন, সভা পরিত্যাগ করে গেছেন, প্রতিবাদে সভা ত্যাগ করেছেন, কিন্তু আসলে সেটা কাজে গিয়েছে বিজেপির কাজে। যাই হোক গিয়ে, এখন মমতার বড় ধাক্কা নবান্ন থেকে বিদায়। ওই ধাক্কার অভিঘাত এমনই যে বাকি সব ধাক্কা, এমনকি তৃণমূল দলও তার কাছ থেকে চলে যাওয়া, এসব আর তাকে খুব একটা বেশি করে আঘাত দেয় না। তাছাড়া তিনি কলকাতায় নেই, দিল্লিতেও নেই, মানে এমএলএ এমপি কোনোটাই নন। কাল ইন্ডি জোটের মিটিংয়ে খাড়গে একবার অবশ্য তার কানে কানে বলেছিলেন, চিন্তা নেই, কর্ণাটক বা কেরালাম থেকে আপনাকে রাজ্যসভায় নিয়ে আসব। আপনার মতো ফাইটার পার্লামেন্টের বাইরে বসে দাঁতে নখ কাটবেন, নখ খুঁটবেন, এ হয় না। খাড়গের কথায় মমতা ম্লান হেসেছিলেন। আর ফাইটার হওয়ার বয়স কি আছে? সে বয়স চলে গেছে। সেই যে জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে, বনেটের ওপরে দাঁড়িয়ে সেই নৃত্য কলেজ স্ট্রিটের না হাতিবাগানের ওখানে, সেসব বয়স আর নেই। ওই করেই তো তিনি স্পটলাইটে এসেছিলেন। এখন একমাত্র চিন্তা সন্তানকে নিয়ে। সরি, বারবার মুখ থেকে বেরিয়ে আসছে, সন্তানকে নয়, ভাইপোকে নিয়ে। তো ভাইপো তো সন্তান, স্নেহ অতি বিষম বস্তু। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ও খাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসে যোগ দিলেও তিনি আর স্বাধীন নন। লোকসভায় তাকে শুনতে হবে তৃণমূলের নতুন নেতৃত্বের হুইপ। আর সেই হুইপ যদি বলে বিজেপির পক্ষে ভোট দিতে হবে, তাহলে না মানলেই তো এমপি পদ খোয়ানোর ঝুঁকি। কি ভয়ঙ্কর সাংবিধানিক জটিলতা তৈরি হবে ভাবুন তো একবার। আসুন এই ভাবনাগুলো কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে টোটাল ছবিটা দেখে নেই একবার। প্রথমে দেখে তৃণমূলের বিদ্রোহ কিভাবে শুরু। চলুন শুরু করি একটু গোড়া থেকে। ভোটের রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল হেরেছে, নবান্ন দূরে সরে গেছে, আর এটা স্পষ্ট হতেই দলে ভাঙন। যারা কয়েকদিন আগেও মমতা অভিষেকের সাথে মিলে লুটে খেয়েছেন, তাদের হঠাৎ যেন বিরাট একেবারে তাদের মধ্যে কি বলবো, ভালো মানুষই এসে গেছে। তো যেই নবান্ন থেকে মমতা দূরে সরে যেতেই দলে ভাঙন। তৃণমূলে এসেছিল সবাই সুখের পায়রা হতে। পায়রা যেই দেখলো দানা পানি বন্ধ, অমনি হেটা নয়, অন্য কোথাও, অন্য কোনো খানে বলে উড়ে যাওয়া শুরু করলো। বিদ্রোহ শুরু। প্রথমে নীরব বৈঠক, তারপর গোপন যোগাযোগ, তারপর একদিন হঠাৎ দেখা গেল দলের অধিকাংশ সাংসদ, বিধায়ক, সাংগঠনিক নেতারা সবাই বিদ্রোহী। রাজনৈতিক ভাষায় যাকে বলে দল দখল, হাইজ্যাক। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দল দখল। বিধানসভায় 80-তে 60, লোকসভায় 28-এ 23, রাজ্যসভায় কে কোথায় আছে বোঝা মুশকিল। রাজ্যসভার 2 সুখেন্দু আর সুস্মিতা দেব,
পদত্যাগ করেছেন ইতিমধ্যে, বাকিরাও যাওয়ার মুখে। সুতরাং সব মিলিয়ে মমতার তৃণমূলের শেষ প্রদীপের সলতে সাংসদ বলতে শুধু একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর অভিষেক। তিনি কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হলে শেষ প্রদীপটাও তৃণমূলের, মানে সে আসল তৃণমূল যাকে বলা হয় মমতার তৃণমূল, সেই শেষ প্রদীপটাও নেবে গেল। কিন্তু এই নতুন টোটকায়, মানে কংগ্রেসে যোগ দেয়, মমতা অভিষেক বাঁচলেন নাকি রোগ আরো জটিল হলো? কারণ এক সমস্যা গিয়ে নতুন এক সমস্যার শুরু হলো তো এখানেই। অনেকে ভাবতে পারেন কংগ্রেসে যোগ দিলেই সব সমস্যা মিটে গেল, আসলে না। সবচেয়ে বড় বিপদের বরং শুরু ওইখানটায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো লোকসভার নির্বাচিত সাংসদ। তিনি নির্বাচনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। এখন যদি তিনি সরাসরি অন্য দলে যোগ দেন, তাহলে সামনে আসে দলবদল বিরোধী আইন। এই আইন তৈরি হয়েছিল কেন? রাজনৈতিক কেনা বেচা, দলবদল রোধ করার জন্য। এখানে প্রশ্ন ওঠে, আপনি যে দলের প্রতীকে জিতেছেন সেই দল ছেড়ে অন্য দলে গেলেন কেন? ফলে তার বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তিনি দলত্যাগ করেছেন। আর সেই অভিযোগ গ্রহণ তো স্পিকার করবেনই। কারণ স্পিকার তিনি যতই নিরপেক্ষ হন, তিনি তো বিজেপির দ্বারা নির্বাচিত। স্পিকার তার সদস্যপদ খারিজ করার প্রক্রিয়া শুরু করে দেবেন। এবার আসি আর একটা নাটকীয় অংশে। এটা হলো হুইপের ফাঁদ। ধরা যাক তৃণমূলের নতুন সংসদীয় নেতৃত্ব গঠিত হয়েছে, সেখানে কাকলি ঘোষ দস্তিদার বা অন্য কোন নেতা তিনি হুইপ জারি করলেন, যার ক্ষমতা থাকবে হুইপ জারি করার, এবং তিনি নির্দেশ দিলেন এই ভোটটা কাকে দিতে হবে। সাধারণত গুরুত্বপূর্ণ বিল, অনাস্থা প্রস্তাব বা আস্থা ভোটের ক্ষেত্রে হুইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুইপ মানেই গুরুত্বপূর্ণ। এখন সমস্যা হলো অভিষেক কংগ্রেসে চলে গেলেও তার বিরুদ্ধে দলত্যাগের মামলা তো শুরু হয়ে যাবে। তাকে বহিষ্কার করা হবে, তিনি সদস্যপদ খোয়াবেন। আর এমন ব্যাপার যে সদস্যপদটা তিনি এখন ধরে নিয়ে 7 লাখ না 7.5 লাখের ভোটে জিতেছিলেন, সেখানে এখন যদি ভোটে দাঁড়ায়, তিনি যদি ভোটে দাঁড়াতে হয় আবার তাকে, কারণ সদস্যপদ চলে গেলে তার যদি ইচ্ছা হয় ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন, তাহলে সেখানে তো 7.5 লাখ না, তার থেকেও বেশি ভোটে হারার সম্ভাবনা। অন্তত ফল তার বিধানসভা নির্বাচন তো বুঝিয়ে দিয়েছে। ওই যে শওকত মোল্লা, তিনি তো অন্য জায়গায় এসে হেরে গেছেন। জাহাঙ্গীর নেই, সেও ধরা পড়েছে। আর সেখানে এখন মানে উনি বলতেন না যে যারা তৃণমূল নয়, যারা বিজেপি, তাদেরকে ভোটের পরে বিজেপি পিছনে লিখে দিয়ে তাদের ব্যবস্থা করা হবে, তাদের জন্য উনি বার্নিং ঘাট তৈরি করছিলেন। বিজেপি ওনাকে বার্নিং ঘাটে নিয়ে যাবে না, কিন্তু ওনার রাজনীতির বার্নিং ঘাট তো হয়ে যাবে। তো সুতরাং ভোটে দাঁড়ালে আবার যে জিতবেন সেই সম্ভাবনা দূর দূর পর্যন্ত সেই সম্ভাবনা নেই। সুতরাং তাকে হুইপ মেনে, তিনি আছেন কংগ্রেসে, কিন্তু হুইপ মেনে তাকে ভোট দিতে হবে বিজেপিকে। কি অদ্ভুত পরিস্থিতি ভাবুন তো। লোকসভায় এই যে তিনি এতে চলে গেলেন বিজেপির পক্ষে, পাশে দাঁড়াও, তো যার রাজনৈতিক পরিচয় বর্তমানে বিজেপি বিরোধিতার উপর দাঁড়িয়ে, তাকেই সংসদে বিজেপির পক্ষে ভোট দেওয়ার চাপ। ভারতীয় অর্থনীতিতে, এই রাজনীতিতে এর চেয়ে অদ্ভুত দৃশ্য কল্পনা করা কঠিন। আর যদি হুইপ না মানেন, সে তো আগে বলেই দিয়েছি, তাহলে ব্যাস, তার সদস্যপদ চলে গেল। আর এই জীবনে পার্লামেন্টে ঢুকে
সেখানে মাতব্বরি করার, ভাষণ দেওয়ার সুযোগ আর তার হবে না। সুতরাং এই তাকে মানতেই হবে। এইবার মমতার সামনে কি বিকল্প? মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তিনি কি নতুন রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন, নাকি কংগ্রেসের ভেতরে থেকে নতুন শক্তি কেন্দ্র তৈরি করবেন, আবার কংগ্রেসের মধ্যে গিয়ে একটা দল বদল, আবার ছুরি মারার? কারণ ছুরি মারাটা ওনার খুব পুরনো অভ্যেস। উনি ওনারা সেই চিন্তাটা, সেই আলোচনা এখানে রাখবো না। তবে ছুরি মারার ব্যাপারে পিছন থেকে ওনার একটা পুরনো অভ্যাস আছে। যে অটল বিহারী বাজপেয়ী ওনাকে এত স্নেহ করতেন, ওনার বাড়িতে এসে ওনার মায়ের পায়ে হাত দিয়ে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী প্রণাম করে গেলেন, আর তার পরবর্তী তার পিছন থেকে ছুরি মারলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ওনার হচ্ছে ঐতিহ্য, সংস্কৃতি ওনার। সুতরাং কংগ্রেসে এসে, কংগ্রেস যদি নেয় তাকে, এখন দুঃখে বিগলিত হয়ে নিচ্ছে কিংবা অন্য কোনো কারণে নিতেই পারে, কিন্তু জেনে রাখুন যে সেই বলে না, কয়লা আর ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মলে। তো না, উনি যতদিন বেঁচে থাকবেন ছুরি মারাটাও উনি চালিয়ে যাবেন। কংগ্রেস তার জন্য তৈরি থাকুক, এই হচ্ছে। আর তিনি ছুরি মারাটা চেষ্টা করবেন, কিন্তু তার প্রতিপক্ষ সেখানে কিন্তু সার্থক হবেন না, সফল হবেন না। কারণ তার প্রতিপক্ষ এখন শুধু বিজেপি নয়, কিংবা কংগ্রেসেও তার বিরোধীরা নয়, তার প্রতিপক্ষ হচ্ছে তার বয়স আর কালিতে ছোপানো, একেবারে আলকাতরায় ছোপানো তার 15 বছরের সুবিপুল দুর্নীতির মক্ষী রানী ইমেজ। ফলে লিখে রাখতে পারেন, মমতা ইজ ফিনিশড। মমতা পশ্চিমবঙ্গের, ভারতের রাজনীতিতে একটি ক্লোজড চ্যাপ্টার। শেষ করি আলোচনা। এবার তাহলে কি হবে? সব মিলিয়ে এই পরিস্থিতি আমাদের দেখায় ভারতীয় গণতন্ত্রের দল, নেতৃত্ব, সাংবিধানিক আইন এবং সংসদীয় নিয়ম কতটা জটিলভাবে এবং অঙ্গাঙ্গিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। একদিন যে নেতা নিজের দল গড়েছিলেন, পরের দিন তিনি সেই দল হারাতে পারেন, কারণ দলের গণতান্ত্রিক চেহারা, গণতন্ত্র থাকবে সেখানটায়। আজকে মমতা ব্যানার্জি গণতন্ত্র রাখেননি, কিন্তু এই গণতন্ত্রই তাকে বলি দিল। যে নেতা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করেছেন, পরিস্থিতির চাপে তাকেই বিজেপির পাশে ভোট দেওয়ার নির্দেশ শুনতে হতে পারে। আর যে দল একসময় কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল, সেই দল থেকে বেরিয়ে আসা নেতারা আবার কংগ্রেসে গিয়ে আশ্রয় নিতে পারেন এবং আবার কংগ্রেসে গিয়ে তারা ঘোটও পাকাবেন, ছুরিও মারবেন পেছন থেকে। রাজনীতিতে অসম্ভব বলে সত্যিই কি কিছু আছে, নাকি আগামী চমক সবসময় অপেক্ষা করে থাকে পরবর্তী অধ্যায়ের জন্য? সেই প্রশ্নই রেখে আজকের আলোচনা শেষ করছি। শুধু একটা কথাই বলবো আপাতত, সেটা হলো মমতার রাজনীতি একেবারে ঘেঁটে ঘ। কেমন লাগলো আজকের এই এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।